আমরা এখন আছি বিশ্বের সবচাইতে বিপজ্জনক বিমানবন্দরে, যেটা কিনা মৃত্যুফাঁদ নামে পরিচিত, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বিমানবন্দর এটি শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং 1949 সাল থেকে এটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করছে। এটি রাজা মহেন্দ্র 1955 সালে উদ্বোধন করেন এবং 1956 সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। 1957 সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনের প্রথম জেট বিমান নামে 1987 সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু হয় 1972 সাল থেকে। নেপালের ত্রিভুবন বিমানবন্দর তার ভৌগোলিক অবস্থানগত কারণে খুবই ঝুঁকিপূর্ণ, যেখানে ছোট এলাকায় বিমান উড্ডয়ন ও অবতরণে বিমান চালকদের বেগ পেতে হয়। ত্রিভুবন বিমানবন্দরের ভৌগোলিক অবস্থা বর্ণনা করে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইকবাল হোসেন বলেছেন, রানওয়ের এক প্রান্তে রয়েছে পাহাড়, ফলে অবতরণের সময় প্রত্যেক বিমানকে খুব সতর্ক হয়ে পাহাড় এড়িয়ে বিমানবন্দরের কাছে পৌঁছাতে হয়। আর তার উপরে খুব অল্প সময়ের ভেতরে অনেকটা নিচে নেমে আসতে হয় রানওয়েতে পৌঁছাতে। বিমান চালকদের জন্য তা অনেকটাই কষ্টসাধ্য। আবার রানওয়ের বাম দিকে কিছুটা সমতল ভূমি থাকলেও ডান দিকে গভীর খাদ, ফলে বিমান যদি পিছনে যায় তাহলে তা ওই খাদে পড়ে যাওয়ার বড় সম্ভাবনা থাকে। দুর্ঘটনার পরে অস্ট্রেলিয়ার এবিসিকে নেপাল টেলিভিশনের একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী দেবেন্দ্র সুবেদী বলেছিলেন, একে তো বিমানবন্দরটির ভৌগোলিক অবস্থা ও ভূমিরূপ বিমান অবতরণের জন্য প্রতিকূল, তার উপর আবার ইউএস বাংলা খুব বেশি দিন ধরে নেপালে আসা যাওয়া করছে না। উল্লেখ্য, কোন দিক দিয়ে অবতরণ করা হচ্ছে তার উপর ভিত্তি করে একটিমাত্র রানওয়েকেই কখনো রানওয়ে 02 আবার কখনো রানওয়েকে 20 নামে ডাকা হয়। নাম প্রকাশ করা হয়নি ওই এয়ারপোর্টের কর্মকর্তাদের। উড্ডয়ন নিয়ন্ত্রণকারীদের রেকর্ড করা কথোপকথন থেকে বিমান চালক ও নিয়ন্ত্রণকারীর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কথা জানা গিয়েছে। এই জন্য দেখা যায় কি, এই বিমানবন্দরে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে, কারণ যারা কন্ট্রোল রুমে থাকে তারাও খুব একটা এক্সপার্ট না, এই জন্য প্রায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এই জন্যে দুর্ঘটনা একটু বেশি হয়ে থাকে। তো আমরা আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডু এসে পৌঁছালাম। কাঠমান্ডুতে এসে পৌঁছেছি আমরা 4:30টার দিকে। তো ইমিগ্রেশন আদার যে ফর্মালিটিস আছে সব শেষ করে আমরা এখন এয়ারপোর্টের নিচের দিকে নামছি। আমরা একদমই নিচে আছি এয়ারপোর্টের। তো সামনের দিকে আমরা যাব, গিয়ে ট্যাক্সি নিব। ট্যাক্সি নিয়ে আমাদের আজকে শহরেই থাকার ইচ্ছা, মানে কাঠমান্ডুতেই থাকার ইচ্ছা। এই জন্যে আমরা চেষ্টা করবো থামেলে থাকার জন্য, কারণ আমি বাংলাদেশ থেকে জেনে গিয়েছি এই জায়গাটা বাঙালিদের জন্য ভালোই, তবে থামেলে একটু এক্সপেন্সিভ, কারণ ওখানে আমি যতদূর জানি হোটেল ভাড়া একটু বেশি। তো তাও থামেলে থাকার ইচ্ছা। কালকে আমরা নাগরকোট যাব। তো এখানে কিন্তু অনেকগুলা মোবাইল সিমের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে একটা সিম কিনে নিতে পারেন। তো আমাদের ইচ্ছে এখান থেকে একটা সিম কেনার। সিম কিনে তারপরে আমরা হোটেলের দিকে যাব, কারণ সিম না থাকলে আসলে বাংলাদেশে কারোর সাথে কন্ট্রাক্ট করা খুবই ঝামেলা। হোটেল পর্যন্ত না যাওয়া গেলে তো আমাদের আসলে ওয়াইফাই পাচ্ছি না। তবে নেপাল এয়ারপোর্টেও ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাই থাকলেও ওয়াইফাই আসলে কানেক্ট করা ঝামেলা, যেমন একদম পাসওয়ার্ড দিতে হয়। আবার কিছু দূর পর হয় কি, ওদের রাউটার চেঞ্জ হয়ে যায়। মানে আমরা যখন প্লেন থেকে নামি তখন একটা রাউটার ছিল, মাঝখানে ইমিগ্রেশনের জায়গায় একটা রাউটার, এখন একদম এয়ারপোর্টের নিচে আছি এখন একটা রাউটার, কিন্তু একটু দূরে চলে গেলেই আর নেট পাওয়া যায় না। আমি প্রচুর এয়ারপোর্টের ওয়াইফাই ইউজ করি, এই জন্য আমি জানি, মানে কিছুক্ষণ পরে হয় কি নতুন রাউটার কানেক্ট করতে হয়, না হয় আবার নেট অনেক স্লো হয়ে যায়। যাকে আমরা এখন সামনের দিকে চেষ্টা করব ট্যাক্সি নিয়ে থামেলের দিকে যাওয়ার জন্য, আর ওখানে গিয়ে আমরা হোটেল ঠিক করবো। তো আমরা সামনের দিকে যাচ্ছি এখন, সামনের দিকে গিয়ে দেখি কি করা যায়। আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে, মানে সব ট্যাক্সি সামনেই থাকে, খুব একটা খুঁজতে হবে না। তবে এয়ারপোর্টের নিচেরটা একটু ভিডিও করতে করতে আমি যাব। এইখানে যদি আপনারা যে মানি এক্সচেঞ্জ করতে চান, এখানে অনেকগুলো এক্সচেঞ্জ হাউসও আছে, মানে আপনার কাছে যদি ডলার থাকে, টাকা থাকে, তাহলে আপনি ওগুলো চেঞ্জ করে নেপালি রুপি নিতে পারেন। তবে কি জানেন, এয়ারপোর্টে চেঞ্জ করতে গেলে রেটটা কিন্তু কম পাওয়া যায়। আপনার যদি এয়ারপোর্টের বাইরে যদি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে
মানি এক্সচেঞ্জ করেন তাহলে কিন্তু অনেকটাই বেশি পাওয়া যায়। এখানেও অনেকে যে গলার মধ্যে সাইনবোর্ড লাগিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে দেখা যায় রিলেটিভস আসে বা ট্রাভেল যে কোম্পানিগুলো আছে ওগুলোর মাধ্যমে আসে। যে আমরা এখন সামনের দিকে যাব, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর ট্যাক্সি আছে। আমরা চেষ্টা করব ওই জায়গা থেকে কোনো একটা ট্যাক্সি নিয়ে ফ্যামিলি থেকে যাওয়ার জন্যে। এখানে ট্যাক্সি অ্যাভেলেবল থাকে। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, মানে এয়ারপোর্টের প্রবেশের গেটটা এরকম চোখা, এরকম চোখাটা দেখলে বোঝা যাবে। ওই যে সামনে একটা ট্যাক্সি ড্রাইভার আছে, ওনার সাথে আমরা কথা বলি, দেখি উনি কোথায় নিয়ে যায়। আমরা আসলে একটা হোটেলের নাম দেখে জিজ্ঞেস করছিলাম উনি আসলে চিনে কিনা, এই জন্য উনি কনফিউজ হয়ে গেছে, উনি হোটেল চিনতে পারছেন, কিন্তু আমাদের অন্য একটা হোটেলে নিয়ে যাবে, ওনারই পরিচিত, তো সেখানে আমরা যাব। যদি পছন্দ হয় তাহলে ওই হোটেলটা নিব, না আমরা অন্য হোটেল ট্রাই করবো। তো চলুন তাহলে দেখি উনি আমাদেরকে কোথায় নিয়ে যায়।